প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা কী করণীয় এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেয়েদের ঘন ঘন ইউরিন ইনফেকশন কেন হয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়ে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের নারীদের ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, সেটি সম্পর্কে একটু জানতে চাই যে এর কারণটা আসলে কি। কিছু রোগ আছে যেগুলো মেয়েদের ছেলেদের তুলনায় বেশি হয়। স্পেশালি এর মধ্যে অন্যতম সেটা হলো মূত্রতন্ত্রের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং তাছাড়া আরও কিছু রোগ আছে যেটা শুধু মেয়েদেরই হয়, যেমন তাদের প্রেগনেন্সি রিলেটেড কতগুলো জটিলতা আছে, অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, এবং সেই সাথে মেয়েদের যখন অ্যাবর্শন হয় অথবা ডেলিভারির সময় ইনফেকশন হয় তখন দেখা যায় সেপসিস হয়। সেপসিস জনিত কতগুলো কিডনি রোগ, অ্যাকুইট কিডনি বিকল সেগুলো তাদের বেশি হয়। এবং অটো ইমিউন জনিত একটা রোগ আছে, বিশেষ করে SLE বলা হয়, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। মূত্রতন্ত্রের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা মেয়েদের কেন বেশি হয়? এটা মূল কারণটা হলো অ্যানাটমিক্যাল, জন্মগত যে স্ট্রাকচার কারণেই মূলত। আর তাছাড়া কিছু হরমোন আছে, সে হরমোনের কারণে, এবং এছাড়াও প্রেগনেন্সি রিলেটেড কতগুলো কারণ আছে যে কারণে মেয়েদের ইউরিনারি ইনফেকশন বেশি হয়। আমরা যদি স্যার একটু প্রেগনেন্সি থেকে আমরা যদি শুরু করতে চাই। আচ্ছা, যদি আমরা প্রেগনেন্সি থেকে বলি তাহলে দেখা যায় যে যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের দুটো জিনিস মূত্রতন্ত্রে ঘটে। কিন্তু তার আগে মনে হয় আমাদের সাধারণ দর্শকদের জন্য যে মূত্রতন্ত্র বলতে কি বোঝায়, কারণ তার ইনফেকশন যেহেতু সেটা জানা দরকার। যে সেটা হলো যে কিডনি, এবং কিডনির থেকে একটা নালী চলে আসে যেটা মূত্রথলি পর্যন্ত, তো সেটাকে ইউরেটার বলে। সেই ইউরেটার এবং মূত্রথলিতে কিন্তু প্রস্রাব কিন্তু প্রতি মুহূর্তেই সেকেন্ডে ফুটা ফুটা তৈরি হচ্ছে, সেগুলো এসে মূত্রথলিতে জমা হয়ে থাকে, এবং যে নালীতে বেরিয়ে আসে প্রস্রাবটা সেটাকে বলা হয় মূত্রনালী। তো এই যে মূত্রনালী এটা কিন্তু মেয়েদের শর্ট থাকে, এটা জন্মগত কারণে, এবং এটা পায়ুপথের খুব কাছাকাছি থাকে, যার জন্য যে জীবাণু দিয়ে এই যে মূত্রতন্ত্রের ইনফেকশন হয়, দেখা যায় এর 95% জীবাণুই হলো যেগুলো মলের মধ্যে থাকে সেগুলো। অর্থাৎ যে মূত্রনালীর যে মুখ এবং পায়ুপথটা খুব কাছাকাছি থাকাতে ওখান থেকে জীবাণু এসে মূত্রনালীর মুখে চলে আসে। আর মূত্রনালীটা শর্ট থাকাতে মাত্র 4 সেন্টিমিটার, খুবই ছোট, 2 ইঞ্চির চেয়ে কম, তো সহজেই জীবাণুগুলো মূত্রথলিতে চলে যায়। যখনই মূত্রথলিতে যায় তখন সে ওখানে 1টা থেকে 2টা, 2টা থেকে 4 হতে হতে এরা দেখা যায় যে অনেক মাল্টিপ্লাইয়ের সংখ্যায় হয়ে যায় এবং ইনফেকশন করে বসে এরা। তখন প্রেগনেন্সিতে কেন? প্রেগনেন্সিতে দেখা যায় যে এদের এমনিতেও তারা ভালনারেবল ইনফেকশনের জন্য। আবার প্রেগনেন্সির সময় কিছু হরমোন প্রথম দিকে তৈরি হয় যেগুলো কি করে মাসল যে আছে সেগুলোকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করার জন্য তখন এই যে ইউরেটারদের যে প্রস্রাবটা আসে তখন সেটা একটু মোটা হয়ে যায়, ডাইলেট হয়ে যায়। তো মোটা হয়ে গেলে তখন তার যে ফ্লো নর্মালি সে ফ্লোটা কিন্তু স্লো হয়ে যায়। কাজে কোনো জীবাণু যদি একবার থলিতে ঢুকে সে সহজেই আবার সেই নালীটা বেয়ে বেয়ে উপরে চলে কিডনির দিকে চলে যেতে পারে। দ্বিতীয়ত হরমোনের জন্য এদের ইমিউনিটিও কমে যায়, প্রতিরোধ ক্ষমতাও কমে। আরেকটা কারণ হলো যে প্রেগনেন্সি যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন কিন্তু সে এই যে 2টা নালী চলে আসছে কিডনির থেকে, সেখানে একটা মেকানিক্যাল প্রেশার দেয় প্রেগনেন্সির কারণে, ইউরেটারটা বড় হয়ে যায়, সে চাপ দিয়ে দেখা যায় যে নর্মাল যে ফ্লো থাকে প্রস্রাবে সেটা বাধাগ্রস্ত হয়। যখনই প্রস্রাবের ফ্লো বাধাগ্রস্ত হয় তখন ইনফেকশন বেড়ে যায়। যেমন একটা খাল দিয়ে পানি যাচ্ছে, সেখানে যদি বাধার সৃষ্টি হয় সেখানে কিন্তু খালের উপরের দিকে হাজা মজা যত ময়লা অনেক জমে যায়। ঠিক তেমনি
যখন ইউরেটারের প্রস্রাব বাধাগ্রস্ত হয় তখন ওখানে ইউরিন জমে যায় এবং সেই সাথে ইনফেকশন ওখানে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা হয় দুটো কারণ। একটা হলো যে তাদের তো এমনিতেই যেহেতু বললাম যে সমস্ত কারণগুলো এই সমস্ত কারণে ইউরিনে ইনফেকশন এদের বেশি হয় আর এদের ইমিউনিটি কমে যায়। তো সেই জন্য এদের যখনই দেখা যায় যে প্রেগনেন্ট অবস্থায় যখন ইনফেকশন হয় তখন কিন্তু এই ক্ষতিটা একদিকে যেমন বাচ্চার ছোট হয়ে যাওয়া যদি প্রথম দিকে থেকে হয় তাহলে বাচ্চার গ্রোথ যেটা বড় হওয়া সেটা কমে যায়, বাচ্চার ওজন কম থাকে ফিটাসের। আর দ্বিতীয়ত হলো এটা মায়ের জন্যও এটা মৃত্যুর ঝুঁকি অনেক অংশে বাড়িয়ে দেয়। সেই জন্য যদি কখনো প্রেগনেন্ট অবস্থায় যদি ইনফেকশন হয় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে হবে। এবং ডেফিনেশন যেটা আমরা বলি যে 10⁵ যদি জীবাণু পাওয়া যায়, অর্থাৎ অনেক জীবাণু যদি পাওয়া যায়, 1 লক্ষ জীবাণু যদি থাকে 1 ফোঁটার মধ্যে, তখন তাকে বলি যে ইউরিনারি ইনফেকশন। কিন্তু যখন প্রেগন্যান্ট থাকে তখন 10⁻³ যদি হয়, অর্থাৎ 1000, 1 লক্ষের জায়গায় যদি 1000 জীবাণু থাকে তাহলে আমরা ইনফেকশন বলি এবং তাকে চিকিৎসা করতে হবে। অর্থাৎ মায়েদের যদি কখনো ইনফেকশন হয় তাহলে এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। স্যার, প্রেগনেন্সি অবস্থায় যদি ইনফেকশনটা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক মায়েরা বা পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু কিছুটা শঙ্কিত থাকে যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে হয়তো বা মায়ের ক্ষতি হতে পারে বা গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। এটি কি আসলে কোনো মিসকনসেপশন কিনা? এটা মিসকনসেপশন, এটা ঠিক। এটা তবে কতগুলো অ্যান্টিবায়োটিক আছে যেগুলো প্রেগনেন্সি ক্যাটাগরি এ, প্রেগনেন্সি ক্যাটাগরি বি, এটা একদম ক্লিয়ার কাট বলা আছে। তো সাধারণত যখন প্রেগনেন্ট থাকে প্রথম 4 মাসে কতগুলো অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দেওয়া যাবে না, যেগুলো সেফেস্ট আমরা সেগুলো দিই। দ্বিতীয় ট্রাইমেস্টার যেটা আসলে পরবর্তী 4 মাস যেটা আছে এবং এর একদম প্রেগনেন্সি টার্মিনাল পর্যন্ত এই মাঝখানে পিরিয়ড যেটা, সেখানে আমরা মানে যে কোনো অ্যান্টিবায়োটিক যেগুলো দরকার তার প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করতে পারি, কিছু এক্সেপশন, কিছু বাদ দিয়ে। এবং শেষের দিকে আবার কিছু ওষুধ আছে যেগুলো রেস্ট্রিকশন থাকে, তখন বাচ্চার যাদের মানে কোনো অঙ্গের যেটা ডেভেলপ হয়ে গেছে, তাদের ব্রেন বা তাদের হেয়ারিং কোনো ডিফেক্ট যাতে না হয় সেজন্য আমরা কিছু লিমিট করে দিই। এগুলো প্রত্যেক যারা নেফ্রোলজিস্ট বিশেষ করে এরা তো খুবই সচেতন থাকে এবং গাইনোকোলজিস্টরা আশা করি তারা দেখেই সে ওষুধগুলো যে দিবে যেগুলো প্রেগনেন্সির জন্য যেগুলো সেফ সেগুলোই তাদেরকে ব্যবহার করা হয়। মূল কথা হলো যদি প্রেগনেন্সি হয় এবং প্রেগনেন্সিতে যদি কোনো ইনফেকশন হয় তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে। আচ্ছা স্যার, এতক্ষণ আপনি বলছিলেন যে প্রেগনেন্সি অবস্থায় যাদের ইউরিন ইনফেকশন হয় তখন আসলে মা এবং গর্ভস্থ শিশু দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে প্রপার ট্রিটমেন্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন একটু জানবো যে আসলে ইউরিন ইনফেকশনটা যে হয়েছে তার নিশ্চয়ই কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো আসলে কি কি? ইউরিনে ইনফেকশনের কতগুলো স্পেসিফিক লক্ষণ আছে যেগুলো দেখলে অনুভব করলে বোঝা যায়। সেগুলো হলো যে দেখা যায় কারো ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবের সাথে জ্বালা পোড়া হয় এবং প্রস্রাব করার পরও দেখা যাবে যে প্রস্রাব এর চাপ রয়েই গেছে। আবার এমন হয় যে প্রস্রাবের রং যদি আমরা খেয়াল করি দেখা যায় একদম ঘোলাটে হয়ে যেতে পারে, অনেক সময় ঘোলাটে থাকে, অনেক সময় দেখা যায় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে, অনেক সময় এর সাথে তলপেটে ব্যথা হয়। তো এই যে ব্যথাগুলো, যে লক্ষণগুলো বললাম, এগুলো সাধারণত যাদের যে ব্লাডার যেটা বলছিলাম যে ইউরিনারি ব্লাডার এবং সেই সাথে মূত্রনালী, এখানে যাদের ইনফেকশন হয় তাদের এই লক্ষণগুলো। কিন্তু যদি ইনফেকশন আরও একদম উপরের দিকে যেয়ে একদম কিডনি পর্যন্ত চলে আসে, সেটাকে পাইলোনেফ্রাইটিস বলে, সেটার কিন্তু সিমটম আরও বেশি থাকে। যেগুলো বললাম এগুলো তো থাকবেই, সে সাথে দেখা যায় যে অনেকের মেরুদণ্ডের যে কোনো এক পাশে যেদিকে ইনফেকশন হয়েছে, যে কিডনিতে, সেদিকে ব্যথা হতে পারে, পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বর উঠতে পারে এবং খুব খারাপ অবস্থা দেখা যায়, তার জেনারেল কন্ডিশন এত খারাপ হয়ে যায় যে সে বমি করতে পারে, অস্বস্তি হয়ে যেতে পারে, এমনকি প্রেশার একদম কমে যেয়ে তারা শকে যেতে পারে, যেটাকে ইউরোসেপসিস বলা হয়। এই ধরনের অবস্থা নিয়েও আমাদের কাছে অনেকে আসে যাদেরকে আইসিইউতে নিতে হয়। তো এই ধরনের যদি কোনো সিমটম নিয়ে আসে তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে প্রথমেই চিন্তা করতে হবে যেটা ইউরিনে ইনফেকশন। তাছাড়াও যারা বাচ্চা বয়স অনেক সময় তারা তো বলতে পারে না, তারা যদি দেখা যায় যে প্রস্রাব করার সময় বাচ্চারা কান্নাকাটি করতেছে এবং প্রস্রাবটা ঘোলা হয়ে আসতেছে অথবা প্রস্রাবের সাথে তাদের একটু রক্ত আসতেছে অথবা সাথে জ্বর থাকে, খেতে চায় না বাচ্চা, ওজন কমে যাচ্ছে, তাহলে আমাদের পাইলোনেফ্রাইটিস বা কিডনির ইনফেকশন মনে করতে হবে। তাছাড়া যারা একদম বৃদ্ধ বয়স বিছনায় পড়ে আছে, এদেরও কিন্তু ইনফেকশন অনেক সময় বেশি হয়। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিছনায় পড়েই আছে কিন্তু আস্তে আস্তে দেখা যায় তাদের কথাবার্তাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা অনেকে মনে করে যে স্ট্রোক করছে। কিন্তু দেখা যায় ইউরিনে ইনফেকশনের জন্য অনেকের তাদের যে কথাবার্তা যেগুলো বলা সেগুলো এলোমেলো হয়ে যেতে পারে। তো এই ধরনের লক্ষণ দেখলে আমরা
এটা ইউরিন ইনফেকশন মনে করি, এবং তাদের শুধু সিম্পল টেস্ট ইউরিন রুটিন টেস্ট করলেই দেখা যায় সেখানে প্রচুর পাসসেল এবং অনেক সময় আর যারা RBC বলে সেগুলো পাওয়া যেতে পারে, কাশ পাওয়া যাবে। আর যদি কালচার করা হয় তাহলে আমরা একদম জীবাণুও পাবো, সেই সাথে কোন অ্যান্টিবায়োটিক দিলে কাজে লাগবে সেগুলোও পাওয়া যায়। আচ্ছা, কালচার করলে স্পেসিফিক ভাবে আপনারা ডিসাইড করতে পারেন যে কোন ধরনের অ্যান্টিবায়োটিক তার জন্য প্রযোজ্য। এবং পাশাপাশি তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় কেন তার মধ্যে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, কারণ যদি রিস্ক ফ্যাক্টর আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু তার বারে বারে আর ইউরিনে ইনফেকশন হবে না। আর যদি ভিতরে রিস্ক ফ্যাক্টর থেকেই যায় তাহলে বারে বারে ইনফেকশন হতে পারে। স্যার, অনেকের ক্ষেত্রে বারবার ইউরিন ইনফেকশন হয়, সেটি আরেকটু বিস্তারিত আমরা জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। স্যার, আপনি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে দেখা যায় বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে, বিশেষ করে অনেক মেয়েরা কিন্তু কমপ্লেন করে যে আমি প্রচুর পানি খাই, 3 থেকে 4 লিটার পর্যন্ত পানি খাচ্ছি, কিন্তু তারপরও কেন আমার ইউরিন ইনফেকশন হচ্ছে, সেই বিষয়টি একটু জানতে চাই। সেই সাথে একটু জানবো এটাকে আসলে কিভাবে প্রতিরোধ করা যায়। বারবার ইনফেকশন হয় কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো যদি কারো থাকে, একটা হলো যেমন কারো যদি মূত্রতন্ত্রে কোনো পাথর থাকে অথবা মূত্রনালী যেগুলো আছে একদম মূত্রনালী থেকে শুরু করে তাদের যে ব্লাডার আছে এখানে যদি কোনো নালীতে ইউরেটার যেমন আছে এখানে যদি
নালীগুলো সরু থাকে। আবার দেখা যায় যে যারা বয়স্ক পুরুষ মানুষ আছে এদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে যায়। যখন প্রোস্টেট বড় হয় তখন প্রস্রাব প্রবাহে বাধা হয়। সেই সমস্ত ক্ষেত্রে কারো যদি কোনো ক্যান্সার বা অন্য কিছু থাকে সে সমস্ত কারণেও হতে পারে। কারো দেখা যায় যে তাদের ইমিউনিটি বডির কম, সেগুলোও তারা রিস্ক ফ্যাক্টর। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে এগুলো তাদের রিস্ক ফ্যাক্টর। যদি আমরা প্রতিরোধ করতে চাই এই বারে বারে ইনফেকশন, তাহলে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। যেটা আগে বলছিলাম যে বিয়ের পর যেমন অনেকের ইনফেকশন হয়, দেখা যায় যে বিয়ের পরপরই কারো মূত্রতন্ত্রের ইনফেকশন হচ্ছে, হানিমুন সিস্টাইটিস। তো সেই জন্য আমরা বলবো যে যখন এই স্বামী স্ত্রী মেলামেশা করবে তার আগে অন্তপক্ষে 2 গ্লাস পানি খেয়ে নেবে এবং মেলামেশার পর তাদের আবার প্রস্রাব করে অন্তত পরপর 2বার 3বার প্রস্রাব করতে হবে, তাহলে ইনফেকশন কমে যাবে। যখন টয়লেটের পর যখন ওয়াশ করা হয় ল্যাট্রিনে পায়খানার পর, তাহলে সেখানে কিন্তু হাতটা সামনে থেকে পিছনের দিকে দিতে হবে, পিছনে থেকে সামনে না। তাহলে যে মলগুলো যেখানে জীবাণু থাকে সেগুলো মূত্রনালীতে চলে আসতে পারে, সেটা করতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং পানি খাওয়ার পর যখনই প্রস্রাবের চাপ হবে তখন ধরে রাখা যাবে না। অনেক সময় লং জার্নিতে অনেকে প্রস্রাব দীর্ঘ সময় ধরে রেখে পরে বাসায় যেয়েই দেখা এদের ইউরিন ইনফেকশন হয়ে গেছে। কাজেই যখনই প্রস্রাবের চাপ হবে তাকে প্রস্রাব করে ফেলতে হবে। এবং যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করবে এবং কোনো বাধাজনিত কোনো রোগ যদি থাকে সেগুলো তাদের চিকিৎসা করে ফেলতে হবে সময় মতো। তাছাড়া কিছু কিছু আছে যেমন ক্র্যানবেরি, যেগুলো সেগুলোর ক্যাপসুল আছে বা সেগুলোর জুস আছে, এগুলো যদি খাওয়া হয় তাহলে ওইটা বলা হয় যে এগুলো একটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করে যাদের বারে বারে ইনফেকশন হচ্ছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে খুব কমন সমস্যার মধ্যে যেটি বলছিলাম যে ইউরিন ইনফেকশন, কিন্তু আসলে আমরা কারণটা অনেক সময় সঠিকভাবে জানি না বা কী করতে হবে সেই বিষয়গুলো আমরা অনেক সময় অবগত থাকি না। আপনি আজকে বিস্তারিতভাবে আমাদেরকে বলেছেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকরা বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে এবং সেই সাথে অসংখ্য দর্শক মণ্ডলীকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মেলাজমাটা একটা পিগমেন্টারি ডিসঅর্ডার। পিগমেন্টেশন প্রবলেম হয় আমাদের স্কিনে, বিশেষ করে আমরা দেখি যে মেস্তা রোগীদের গালের দুপাশ থেকে স্টার্ট হয়, অনেকের নাকে ছড়িয়ে যায়, কপালে ছড়িয়ে যায়, থুতনি পর্যন্ত গলায়ও হয়। সো এখানে পিগমেন্টারি ডিসঅর্ডার একটা তো কারণ হচ্ছে জেনেটিক। যদি কারো জেনেটিক ইস্যুস থাকে, বাবার সাইডে মায়ের সাইডে কারো ছিল, তারও হবে, এটা হলো জেনেটিক ইস্যু। এছাড়া প্রেগনেন্সিতে হরমোন চেঞ্জ হয় মেয়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে মেলাজমা হয়। যাদের হচ্ছে ধরেন কন্ট্রাসেপটিভ পিল অনেক দিন ধরে খাচ্ছে, অনেক বছর ধরে খাচ্ছে, তাদের ক্ষেত্রে হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।